ফজলুর রহমান খুব হাসলেন। মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা, যেদিন সাদাফের কোলে দিয়ে বলেছিলেন প্রমিস করে, হ্যাঁ এখন থেকে নূর তোর। তাই বললেন, হ্যাঁ ভাইয়া, ছোটবেলা তো দিয়েছিলাম, কিন্তু এখন তো বড় হয়ে গেছে। এখন কি আর এসব মনে আছে? আর তাছাড়া বিয়ে তো একদিন দিতেই হবে। কি করব বলো? হুমায়ুন রহমান আমতামতা করছে। ফজলুর রহমান খেয়াল করলো, তারপর জিজ্ঞেস করলো, ভাইয়া, তুমি কি আসলে কিছু বলতে চাচ্ছ? হুমায়ুন রহমান সাহস করে বলল, যদি সাফাত এখনো তোর কাছে নূরকে চেয়ে বসে, আজও কি নূরকে ওর হাতে দিয়ে প্রমিস করে বলবি এখন থেকে নূর সাফাতে? ছোটবেলা যে পুতুলটাকে তোর কাছ থেকে নিচে এনেছিল, তোর কাছে প্রমিস করেছিল, বড় হওয়ার পর যদি তোকে বলে সে প্রমিস রক্ষা করতে, এই পুতুলটাকে ওকে দিয়ে দিতে, তখন কি করবি তুই? ফজলুর রহমান নির্বাক হয়ে গেলেন। অবাক হতেও যেন ভুলে গেলেন। চোখের পলক না ফেলেই তাকিয়ে রইল হুমায়ুন রহমানের দিকে। রাত 11টা। সবাই যার যার মতো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিজের রুমে শুতে চলে গেছে। কে সবাই যার যার নিজের ভাবনা চিন্তায় ব্যস্ত। নওরিন আফরোজ ব্যস্ত নিজের চিন্তায়, হুমায়ুন রহমান ব্যস্ত নিজের চিন্তায়, ফজলুর রহমান ব্যস্ত ভাই কি কথার ইঙ্গিত দিল সেটা নিয়ে, সাইমন রিমা ব্যস্ত নিজেদের মধ্যে দ্বন্দ্ব ঝামেলা নিয়ে। এদিকে নূর ভাবছে সাদাব ভাই বিয়ে করতে চায়, তাহলে ওর সাথে কি? এদিকে সাদাব ভাবছে নূর কবে বড় হবে। সবাই চুপচাপ খাওয়া দাওয়া করে যার যার রুমে চলে গেল। সাইমনও তাই। সাইমনের আজকে মেজাজ অনেক গরম। জানে না কেন এরকম করছে রিমা। ঠিক মতো কথা বলে না, ফোন দিলে ফোন ধরে, কোনো মতে হ্যালো বলে, কথা শুনে রেখে দেয়। সাইমন আর কোনোভাবে বুঝে উঠতে পারছে না কি এমন হয়েছে রিমার সাথে, রিমা এরকম করছে। আজকে এর একটা হ্যাস্ত ন্যস্ত করেই ছাড়বে সাইমন। এদিকে নূর নিজের রুমে শুয়ে শুয়ে ভাবতে লাগলো সাদাফের বলা কথাগুলো। সকালবেলা স্কুল যাওয়ার সময় যখন বলছিল, গভীরভাবে ছুঁয়ে দিতে চাই। বারবার একটি কথা কানে বাজছে নূরের। ভাবছে আসলেই যদি সাবা আপুকে ভালোবেসে বিয়ে করতে চাই, তাহলে কেন শুধু শুধু নূরের সাথে এরকম করে। নূরের আজকেই প্রশ্ন জবাব দিতে হবে সাদাব ভাইকে, অবশ্য দিতে হবে। যত যাই করুক আজকে নূর কোনোভাবে ভয় পাবে না, পড়বে না। তাই নূর হাতে তেলের বাটিটা নিয়ে নিল। যদি বলে কেন এসেছিস, বলবে তেল মালিশ করে দিতে। কিন্তু নূরের প্ল্যান অন্য কিছু। নূর জানতে চাই যদি আপুর সাথে ভালোবাসার সম্পর্ক থাকে, তাহলে অবশ্যই ওনার মোবাইলে কিছু পাওয়া যাবে। আজকে তেল দেওয়ার বাহানায় ওনার মোবাইল চেক করবে নূর। যদি ধরা খেয়ে যায় তাহলে বলবে মাথায় তেল মালিশ করে দিতে এসেছি। নূর চুপি চুপি ধীর পায়ে চলে এলো সাদাফের রুমের বাইরে। সাদাফ রুমে দরজা লাগিয়ে ঘুমায়নি, দরজা চাপানো। ভিতরে ড্রিম লাইটের আলো জ্বলছে। সাদাব ঠিকই টের পেল নূর এসেছে। নূরের গায়ের জনসন বেবি পাউডারের গন্ধ শুনে বুঝতে পারে বলদিটা এসেছে। তাই ভাবলো নূর যে কাজে এসেছে ওকে করতে দেওয়া যাক। চোখ বন্ধ করে বিছানায় শুয়ে রইল সাদাব। নূর দরজা লাগিয়ে দিল রুমের ভেতর ঢুকেই। তারপর এদিক ওদিক তাকিয়ে খুঁজতে লাগলো কাঙ্ক্ষিত জিনিসটি। তেলের বাটিটা টেবিলে রেখে দেখলো শিওরের পাশে বালিশের কাছে মোবাইলটি আছে। হঠাৎ একটি নোটিফিকেশন আসলো তাতে। নূরের মন গাইল। নিশ্চয়ই সাবা আপু কোনো মেসেজ করেছে। নূর এগিয়ে গেল ধীরে ধীরে সাদাপের শিওরের পাশে। সাদাপের ঠিক অপোজিট পাশে মোবাইলটা। মাথার কাছে দাঁড়িয়ে নূর ভালো করে খেয়াল করলো সাদাপ ঘুমিয়েছে কিনা। আঙুল নিয়ে নাকের কাছে নিয়ে গেল, দেখলো হ্যাঁ ভারী, তার মানে ঘুমাচ্ছে। নূর আস্তে আস্তে সাদাবকে পাশ কাটিয়ে খাটের উপরে এক হাঁটুতে ভর দিয়ে মাথার কাছ থেকে মোবাইলটা চুপচাপ নিয়ে নিল। নিয়ে ওইভাবেই শিওরের পাশে বসে মোবাইল দেখতে লাগলো। একটু আগে একটা নোটিফিকেশন এসেছিল, কিন্তু এখন মোবাইলে পাসওয়ার্ড জানা নেই, তাই খুলতে পারছে না। অনেক চেষ্টা করেছে। জন্মদিনে তারিখ দিল, কাজ হচ্ছে না। জন্মসাল দিল, কাজ হচ্ছে না। ফোন নাম্বার দিল, কাজ হচ্ছে না। কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। অনেকক্ষণ ধরে টিপাটিপি করার পর বিরক্ত হয়ে গেল নূর। কোনোভাবেই কাজ হচ্ছে না, মুখ দিয়ে বের হয়ে গেল, ধ্যাৎ, কি একটা বালের পাসওয়ার্ড দিয়েছে, খুলতে পারছি না। নূরের মুখে এরকম গালি শুনে সাদা বোকা বনে গেল। কি ভেবেছিল আর কি বের হলো। নূর একা একা তাহলে এরকম গালিগালাজ করে নিজে নিজে, আর সবাই আমরা ভাবি তোকে ভদ্র মনে করি। মনে মনে হাসলো সাদাপ। নূর বাচ্চাদের মতো মোবাইলটা ঝাঁকাতে লাগলো। সাদাপের আর সহ্য হচ্ছিল না, খাট কাঁপছিল নূরের ঝাঁকিতে। এদিকে নূরের বারবার ঝাঁকিতে সাদাপের গা কেঁপে উঠছে। সাদাপের গায়ের সাথে একেবারে মিশেছিল নূর। এমনিতে নূরের বেবি পাউডারের গন্ধে সাদাপের যেন নেশা লেগে গেছে। তার উপরে মেয়েটা এভাবে কাঁপছে। বাধ্য হয়ে মাথা তুলল সাদাপ, তুলে বলল,
কি শুরু করেছিস? নূরের হাত থেকে সাথে সাথে মোবাইলটা পড়ে গেল বিছানায় সাদাফের পিঠের উপরে। তারপর সাদাফ কোনো মতেই মোবাইলটা সরিয়ে উপর হয়ে শুয়ে পড়ল। কি সমস্যা? প্রতিদিন রাতে আমার রুমে কি করিস তুই? নূর বলল। কই কিছু না তো, আমি তো তেল দিতে এসেছি আপনাকে। সাদাফ দুষ্টু ভঙ্গিতে নূরের দিকে তাকিয়ে বলল। তাই আমাকে তেল দিতে এসেছিস? তা কই তোর তেল? নূর আমতা আমতা করে বলল। ওই তো কোথায় যেন রাখলাম। সাদাফ সাথে সাথে নূরের এক হাত ধরে এক ঝটকা দিয়ে বিছানায় ফেলে নূরের উপর শুয়ে বলল। তা কোথায় তেল দিতে এসেছিস আমাকে? নূর ধীরে ধীরে বলল। শরীরে না, মাথায়। কিন্তু আজকে তো মাথায় ব্যথা নেই। ব্যথা তো আজকে অন্য জায়গায়। তুই শিওর যেখানে ব্যথা সেখানে তেল লাগিয়ে দিবি? নূরের হাত বিছানায় চেপে ধরে কানে কানে ফিসফিস করে কথাগুলো বলল সাদাফ। নূর সাথে সাথে চোখ বন্ধ করে ফেলল। নূরের নাকের কাছে সাদাফের পুরুষালী একটা গন্ধ আসছে। পুরো রুমে বিছানার সেই গন্ধ পাচ্ছে, যেন নিজেকে মাতাল মাতাল লাগছে। কোনোভাবে সহ্য করতে পারছে না। দুই হাত দিয়ে খামচে ধরার চেষ্টা করছে বিছানার চাদর, কিন্তু সাদাফ নূরের হাত চেপে ধরে আছে। সাদাফ নূরের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল। সত্যি করে বল, আমার রুমে কেন এসেছিস? না হলে আজকে বের হতে দেব না। এইভাবেই রাতভর আমার কুলবলে শুয়ে আমার নিচে শুয়ে থাকবি। নূর কোনো মতে আমতা আমতা করে কান্না কান্না কণ্ঠে বলল। সত্যি করে বলছি, তেল তেল মালিশ করে দিতে এসেছি আমি। ওই তো সামনে টেবিলে রেখেছি, মাথা ঘুরিয়ে দেখুন। প্লিজ আমায় যেতে দিন, আমি তেল মালিশ করে দিয়েই চলে যাব। সত্যি করে বলছি আমি। সাদাফ নূরের কান্না মাখা কথা শুনি মনে মনে হাসলো। তারপর বলল। বিশ্বাস? আর তোকে! গভীর রাতে তুই আমার রুমে এসেছিস, না জানি তোর উদ্দেশ্য কি ছিল। এখন হাতে নাতে ধরা খেয়ে গেছিস। আর এক মিনিট, আমার মোবাইল দিয়ে তুই কি করছিলি? এত রাতে তুই আমার মোবাইল হাতে নিয়ে দাঁড়িয়েছিলি কেন? আমি ঘুমিয়ে গেলে নিশ্চয়ই আমার মোবাইল দিয়ে কিছু একটা করতি তুই। সত্যি করে বল, কি করতি? বলে নূরের আরো কাছে ঝুঁকে সে কানের লতিতে না ঘষতে লাগলো। নূর যেন আর শ্বাস নিতে পারছিল না। সাদাফের এই আচরণে নূরের চোখ আবেশে বুঝে আসছিল। কোনো মতেই কাঁপা কাঁপা কণ্ঠে বলল। আমায় ছেড়ে দিন প্লিজ, আমি তেল মালিশ করে দিতে এসেছিলাম। সত্যি বলছি, আমি আর না বলে রুমে আসবো না আমি। সত্যি সত্যি এবার মতো মাফ করে দিন না প্লিজ। সাদাফ বলল। তুই এর আগে বারবার আমার কাছে এইভাবে মাপ চেয়েছিলি, বলেছিলে অনুমতি ছাড়া রুমে আসবি না। আজকেও এসেছিস, এর শাস্তি তো তোকে পেতে হবে। কিন্তু ভাবছি তোকে আজকে কি শাস্তি দেওয়া যায়। একটু অভিনব শাস্তি দেওয়া দরকার, কি বলিস? নূর ভয়ের সাথে সাথে চোখ খুলে ফেলল। নূর চোখ খোলার সাথে সাথেই সাদাফ নূরের ঠোঁটে আলতো করে একটা চুমু খেয়ে বসলো। নূর যেন জমে গেল বরফের নাই। শরীরের রক্তগুলোর জমট বেঁধে গেল, আর নড়াচড়া করছে না। নূরের দুই হাত চেপে রেখে আরেক হাত নূরের কোমরে হাত বুলিয়ে দিচ্ছে আর বলছে। কি শাস্তি দেবো তোকে আজ, বল। নূর কিছু বলবে তার আগেই সাদাফ নূরকে ছেড়ে দিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। তারপর নূর চোখ খুলতেই নূরকে সাথে সাথে কোলে তুলে নিল। নূর বলল। কি হলো? কোলে তুলে নিলেন কেন? কি করবেন? আমাকে ফেলে দিবেন কোল থেকে? সাদাফ হাসতে হাসতে নূরকে নিয়ে ওয়াশরুমের দিকে গেল। ওয়াশরুমের ভিতরে ঢুকেই নূর কোল থেকে নামার জন্য ছোটাছুটি করতে লাগলে নূরকে শক্ত করে ধরে পানি ট্যাপ ছেড়ে দিল। নূর ঠান্ডায় জমে গেল, সাথে সাথে সাদাফকে জড়িয়ে ধরল। সাদাফ নূরকে জড়িয়ে ধরা অবস্থায় নূরের কানে কানে বলল। যে আগুন আমার ভিতরে জ্বালিয়েছিস, আমি পুড়ছি। আমার মাথা এখন ঠান্ডা করতে হবে। তাহলে তোকেও এখন ভিজিয়ে ঠান্ডা করবো আমি। এত রাতে ঠান্ডায় একা আমি কষ্ট করব কেন? তুইও কষ্ট করবি, কারণ তুই এসেছিস আমার ঘরে। বলেই নূরকে কোল থেকে নামিয়ে দেয়ালের সাথে চেপে ধরে দুজনে ভিজতে লাগলো। নূরের সারা শরীর ভিজে জবুথুবু অবস্থা। সাদাপের চুল নাক গাল চুয়ে চুয়ে পানি পড়ছে নূরের কপালে, গালে, সারা শরীরে। নূর উপরে তাকাতে পারছে না। হঠাৎ করে একরাশ লজ্জা জেঁকে ধরেছে নূরকে। সাদাপ নেশা ধরা চোখে তাকালো নূরের দিকে। সাদা জামা পরে থাকায় ভেতরে মোটামুটি সব কিছু দৃশ্যমান ভিজে যাওয়ার জন্য তাড়াহুড়ো করে বিছানা থেকে জোরপূর্বক কোলে করে নূরকে ওয়াশরুম পর্যন্ত টেনে আনায় কোথাও হয়তো গায়ের ওড়নাটা পড়ে গিয়েছে। সাদাপের চোখ দুটো গিয়ে ঠেকল নূরের বক্ষপানে, যা খুব জোরে জোরে শ্বাস প্রশ্বাস নেওয়ার দরুন ওঠানামা করছে। সাদাপ দুই হাত দেয়ালে চেপে ধরে কোনো মতে নিজেকে সংযত রাখার চেষ্টা করছে। কোথায় মাথায় পানি ঢেলে একটু মাথা ঠান্ডা করতে এসেছিল সাদাপ, কিন্তু এই মেয়ে ঠান্ডা পানির মধ্যেও সাদাপের ভিতরে আগুন জ্বালিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে সাদাপের ভিতরের জ্বলন। নূরকে বোঝাতে পারছে না, নিজেকে সংযত রাখতে পারছে না। এর মধ্যেই ঠান্ডায় কাঁপাকাঁপি শুরু হয়ে গেল নূরের। তারপরেও কোনো মতে চোখ খুলে দুই হাত বুকে আড়াআড়ি করে রেখে বলল। আপনি কি আমায় ভালোবাসেন না? সাদাব এমনি জ্বলছে, তার উপর নূরের এই প্রশ্ন। সাদাব ধীরে ধীরে কিন্তু স্পষ্ট আওয়াজে নূরের কানে কানে ফিস ফিস করে বলল। ভালোবাসলে কি করবি, আর না বাসলে কি করবি?
এদিকে সাইমন অপেক্ষা করছে কখন রিমার কাছে জিজ্ঞেস করবে, তাই রিমাকে ফোন দিল। রিমা ফোন ধরছে না, আরো বিরক্ত হচ্ছে সাইমন। বাধ্য হয়ে রিমা রুমের দিকে হন হন করে হেঁটে গেল সাইমন। রিমা দরজা লাগিয়ে শুয়েছে আজ। সাইমন বারবার নক করছে। সাইমন বাহিরে দাঁড়িয়ে আছে কিন্তু দরজা খুলছে না রিমা। সাইমন বাধ্য হয়ে বলল, তুই যদি এবার দরজা না খুলিস আমি আরো জোরে জোরে নক করব। রিমা বাধ্য হয়ে দরজা খুলে দিল। সাইমন সাথে সাথে রুমের ভিতরে ঢুকে দরজাটা লাগিয়ে দিল। রিমা বলল, দরজা লাগালে কেন? সবাই কি মনে করবে? খোলো এক্ষুনি। বলে যেই না রিমা দরজা খুলতে যাবে তার আগে সাইমন রিমার হাত দুটো ধরে দেওয়ালের সাথে চেপে ধরলো। যা জানতে চেয়েছি তার উত্তর দেবেন। আজকে আপনাকে উত্তর দিতেই হবে, না হলে আমি এখান থেকে এক পাও নড়বো না। বলল নূর। সাদাব মুচকি হেসে নূরের থুতনিতে ধরে মুখটা উপরের দিকে তুলো। সাদাবের মুখ ধুয়ে ধুয়ে পানি পড়ছে নূরের মুখের উপরে। সাদাব ঘোর লাগা কণ্ঠে বলল, তুই শিওর উত্তর না দিলে তুই সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবি, এক পাও নড়বি না? বোকা নূর বুঝতে পারল না সাদাবের কথার অন্তর্নিহিত অর্থ। বলল, হ্যাঁ বলেছি তো, এক পাও নড়বো না। সাদাব দুষ্টুমি করে নূরকে ভয় দেখানোর জন্য সাথে সাথে ওয়াশরুমের দরজা লাগিয়ে দিল। নূর সাথে সাথে বলে উঠল, কি করছেন? দরজা কেন লাগাচ্ছেন? সাদাব বলল, যেহেতু লম্বা সময় এখানে থাকবে তাই ভাবলাম দরজা লাগিয়ে দিই, কখন কি ঘুরে যায় বাইরে থেকে যেন কেউ টের না পায়। আর তো লজ্জা না থাকতে পারে, আমার তো আছে। সাদাব এবার যেন একটু সিরিয়াস হলো। নূরের দিকে তাকিয়ে বলল, নূর, তুই কেন চাস না আমি বিয়ে করি বল? নূর ওইভাবেই দুই হাত বুকে আড়াআড়ি করে বেঁধে আমতা আমতা করে বলল, আগে আমার প্রশ্নের উত্তর দিন আমাকে। ভালোবাসেন কিনা বলেন। যদি সাবা আপুকে বিয়ে করবেন, তাকে ভালোবাসেন, তাহলে আমার সাথে এসব কেন করেন? আজকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে আপনাকে। সাদাব বলল, তার আগেও আমি তোকে একটি প্রশ্ন করেছিলাম, কেন তুই আমাকে অন্যান্য কাজিনদের মতো বা ভাইয়ের নজরে দেখিস না? কেন আমি তোর সাথে এইসব করার পরেও তুই আমার নামে কারো কাছে নালিশ করিস না? কেন আমার অন্য কারোর সাথে বিয়ে হবে মানতে পারছিস না? তুই কি অনুভব করিস আমাকে নিয়ে? আমার স্পর্শ তোর জঘন্য লাগে না কেন? একটা মেয়ে কাজ স্পর্শে শিহরিত হয় জানিস? বলেছিলাম তুই তোর নিজের মনকে প্রশ্ন কর। উত্তর পেয়েছিস নূর? ঘোর লাগা কণ্ঠে জানতে চাইল সাদাব। নূর এক দৃষ্টিতে তাকিয়ে রইল সাদাফের দিকে। নূর ভিতরে ভিতরে জানে উত্তর পেয়ে গেছে, কিন্তু মুখ ফুটে কিছু বলতে পারছে না। কেন লোকটি বুঝে নিচ্ছে না? এত কিছু বুঝে, এত বয়স হয়েছে। নূর একটা ছোট্ট মানুষ, কেন ওর মনের কথা বুঝতে পারে না সাদাব ভাই? নূরের খুব অভিমান হচ্ছে। এই যে নূর সাদাফের সব কিছুতে এত অধিকার খাটায়, এটা কি সাদাব ভাই বুঝতে পারে না? অভিমান হচ্ছে বড্ড। অভিমান হচ্ছে কথা বলবে না নূর সাদাফের সাথে। ঠোঁট ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে রইল নূর। ও একটা ছোট্ট মেয়ে, ওকে কেন মুখ ফুটে বলতে হবে ভালোবাসি? উনি কি একটু বলতে পারে না? নূরের বুঝি ভালোবাসি বলতে লজ্জা লাগে না? নূর কি এতটাই নির্লজ্জ? মনে মনে ভাবতে লাগলো নূর। সাদাব দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে তাকিয়ে রইল নূরের দিকে। এদিকে রুমে দরজা লাগিয়ে দেয়ালের সাথে চেপে ধরল সাইমন রিমাকে। রিমা বলল, কি করছো? কেউ দেখলে কি বলবে? সাইমন বলল, আগে আমার প্রশ্নের উত্তর দে ভদ্র মানুষের মতো। তুই আমার ফোন কল এড়িয়ে চলছিস, আমাকে এড়িয়ে চলছিস। কি করেছি আমি? তোর সাথে আমার কিছু হয়নি আমার যতদূর মনে পড়ে। গাজীপুর থেকে আসার পর এমন কি হয়ে গেল? কেন তুই এমন মনে করছিস? উত্তর দিচ্ছিস না কেন? তোকে আমার আশেপাশে দেখি না কেন? আমার সব কিছু গুছিয়ে দেস না তুই এখন? রাগের সাথে রিমার হাত দুটো চেপে ধরে কথাগুলো বলল সাইমন। রিমা রাগে ক্ষোভে বলল, পারবো না আমি, আমার ঠেকা পড়েনি তোমার এসব কাজ করার জন্য। যাও বিয়ে করো, গার্লফ্রেন্ড আছে তাকে দিয়ে করো। সাইমন অবাক হয়ে গেল। বিয়ে করবে? গার্লফ্রেন্ড আছে? কি বলছে মেয়েটা? গার্লফ্রেন্ড কোথা থেকে পেল? আর বিয়েই বা কীভাবে হবে? যেখানে এখনও সাদাব ভাইয়ের বিয়ে হয়নি, সেখানে সাইমনের তো বিয়ের বয়স হয়নি। অবাক হয়ে বলল, কার গার্লফ্রেন্ড? কিসের বিয়ে? কিসের আবল তাবল কথা বলছিস? গার্লফ্রেন্ড কোত্থেকে পাবো? আর তোকে কে বললো আমার বিয়ে, আমার গার্লফ্রেন্ড আছে? হাওয়ায় হাওয়ায় কথা বাসে। আমি তো কোনোদিনও মুখে তোকে এই কথা বলিনি। রিমা এবার সজোরে একটা ধাক্কা লাগালো সাইমনকে। বলল, এত কিছু আমি শুনতে চাই না, রুম থেকে বের হও, সবাই দেখলে খুব খারাপ হয়ে যাবে, এক্ষুনি যাও। বলে যেই বিছানার দিকে যাবে অমনি সাইমন আবার রিমাকে হাত ধরে হ্যাঁচকা টানে নিজের বুকের সাথে লাগিয়ে বলল, বড্ড বেশি কিন্তু বেড়েছিস রিমা। আমার কিন্তু ধৈর্যের সীমা আছে, সীমা অতিক্রম করবি না। রিমা রাগে হিসিয়ে বলল, অতিক্রম করলে কি করবে? যাও, করলাম অতিক্রম, এক্ষুনি বের হও আমার রুম থেকে।
সাইমন অপলক তাকিয়ে রইল রিমার দিকে। রাগ কোনোভাবে আর নিয়ন্ত্রণ করতে পারছে না, করে ফেলল অদ্ভুত এক কাজ। সাথে সাথে আঁকড়ে ধরল রিমা ঠোঁট। শরীরে যত ক্ষোভ তত রাগ, যত রাগ সব ঝেড়ে ফেলতে লাগলো রিমার ঠোঁটের উপর। রিমার সাথে সাথে যেন পাথর হয়ে গেল। দুই হাত দিয়ে আঁকড়ে ধরল সাইমনের শার্টের কলার। নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু সাইমন শক্তির সাথে পেরে উঠল না রিমা। সাইমন রিমার মাথার পিছনে চুল আঁকড়ে ধরে নিজের মর্জি চালাতে লাগলো। ঠিক 5 মিনিট ধরে চুমু খেলো সাইমন। 5 মিনিট পর ধীরে ধীরে রিমাকে ছেড়ে দিলে রিমা কিছুটা সময় নিল ধাতস্থ হওয়ার। সাইমন তাকিয়ে আছে রিমার দিকে। কিছু বোঝে ওঠার আগেই শুরু হলো সাইমনের ওপরে অত্যাচার। চর, থাপ্পড়, ঘুষি একটাও যেন থেমে নেই। রিমা এক নাগাড়ে বলতে লাগলো, বাইরে লুচ্চামি করবি, গার্লফ্রেন্ড আছে, বাসায় বিয়ে করবি, তোর এত বড় সাহস হলো কেন? তুই আমাকে চুমু খেলি, শয়তান! সাইমন যেন অবাক হয়ে ভুলে গেল, এক রিমা ওকে তুই করে বলছে, দ্বিতীয়ত এত ছোট হওয়া সত্ত্বেও বয়সে বড় একজনকে চর থাপ্পড় ঘুষি মারতে মারতে নিয়ে বিছানায় ফেলে দিল। সাইমনের ওপর চড়ে কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোর এত বড় সাহস কেন? তুই বাইরে প্রেম করে বেড়াস আর আমার ঠোঁটে চুমু খেলি। আমার জীবনের প্রথম চুমুটা এখন ফেরত দে চুমু। শয়তানের বাচ্চা বলতে গিয়েও আবার থেমে গেল রিমা। সাইমন এক দৃষ্টিতে তাকিয়ে রইল রিমার দিকে। রিমার হাত দুটো চেপে ধরে রেখেছে সাইমন। কিছুক্ষণ আগেই রিমা বারবার এভাবে আক্রমণ করে। রিমাকে বিছানায় ফেলে দিয়ে রিমার উপরে হালকা ঝুঁকে হাত দুটো বিছানার সাথে চেপে ধরে রেখেছে সাইমন। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, মেরে ফেলবি তো? আমি তো তোকে সরল মেয়ে মনে করেছিলাম। তুই তো পুরো একটা ডাইনি। আর চুমু খেয়েছি, চুমু এখন কিভাবে ফেরত দিব আমি? ঠিক আছে, তারপরও যেহেতু তোর ফেরত লাগবে, চুমু ফেরত, যা এখনই দিয়ে দিচ্ছি। তুইও কি মনে রাখবি, আমি কোনোদিন কারো কাছে ঋণী থাকি না, তোর কাছেও ঋণী থাকবো না। বলি সাথে সাথে আবার রিমার ঠোঁট আঁকড়ে ধরল সাইমন। কষে একটা চুমু খেয়ে রিমাকে ছেড়ে দিল। রিমা যেন অবাক হতে ভুলে গেল। ফেরত দিতে বলেছিল কি মহাভুলটাই না করেছে। রাগের মাথায় রিমা। ও তো আরও এই সুযোগে আরও একটা খেয়ে বসলো। রিমা এবার ভ্যা ভ্যা করে কেঁদে দিল, বলল, তুই আমাকে আবার চুমু খেলি? সাইমন এবার রিমার কানের কাছে ফিস ফিস করে বলল, একদম কান্না করবি না, সবাই শুনে ফেলবে। আর সাহসের কি আছে এখানে? চুমু খেয়েছি, আরও 101বার খাবো। যখন আমার ইচ্ছা হবে তখন আমি খাবো। তোর সাথে তো আমি কথা বলতে এসেছিলাম, বারবার সময় দিয়েছিলাম, সুযোগ দিয়েছিলাম, তুই একটিও গ্রহণ করিসনি। আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই, আর ভবিষ্যতে আমার কোনো বিয়েও হচ্ছে না। তবে এতটুকু শেয়ার থাক, আমার সব কাজ তোকেই করতে হবে। তুই আগে করেছিস, তাহলে এখন থেকে তোকেই করতে হবে। আর যদি একবার বলিস তুই কাজ করতে পারবি না, তাহলে এইভাবে তোর উপরে চুম্বুর বৃষ্টি হবে। বিছানায় শুয়েছে হুমায়ুন রহমান ও নওরিন আফরোজ। হুমায়ুন রহমান ভাবছেন ছেলের কথা। বিছানায় এপাশ ওপাশ করছেন, ঘুমাতে পারছেন না। নওরিন আফরোজ আমতা করে বলল, জেগে আছেন? একটা কথা বলতে চাইছিলাম। হুমায়ুন রহমান এমনি জেগেছিল তাই বলল। হ্যাঁ বলো, তুমি ঘুমাওনি কেন? নওরিন আফরোজ বলল, আপনিও তো ঘুমাননি। আচ্ছা, আপনার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাইছিলাম, জানি না কিভাবে বলবো, ভয় ভয় লাগছে। অভয় দিলে বলতাম। এত বনিতা করে তো কখনো অনুমতি নিয়ে কথা বলনি আমার সাথে। হ্যাঁ, আজ এমন কি হলো শুনি? বলল হুমায়ুন রহমান। নওরিন আফরোজ একটু মুচকি হাসলেন, হেসে বললেন, কথাটা তো আপনাদের কলিজাকে নিয়ে, তাই অনুমতি নিয়ে কথা বলতে হয়। কলিজা মানে? কার কথা বলছো, রিমা নাকি নূর? জানতে চাইল হুমায়ুন রহমান। নূরের বিষয় বলতে চাচ্ছিলাম, অভয় দিলে বলতাম। বলল নওরিন আফরোজ। হুমায়ুন রহমান বলল, বনিতা না করে বলো কি হয়েছে? আবার কি নালিশ নিয়ে এসেছো আমার কলিজাদের নামে? নওরিন আফরোজ বলল, এবার কোনো নালিশ নিয়ে আসিনি, সম্বন্ধ নিয়ে এসেছি। সোজা সাপটা কথা বলতে চাই, নূরকে আমার বাইরে দেওয়ার কোনো ইচ্ছা নাই। আমি চাই নূর আমার সাদাপের বউ হয়ে আমার ঘরে আসুক। হুমায়ুন রহমান এতটাই অবাক হলেন কিছু বলতে ভুলে গেলেন। সাথে সাথে বিছানায় চট করে উঠে বসলেন। বসে স্ত্রীর দিকে তাকিয়ে বললেন, কি বললে? আরেকবার বলো তো। নওরিন আফরোজ আমতা করে বললেন, না মানে আমি চাই নূর সাদাপের বউ হোক। আমি চাই না নূর অন্য কোনো বাড়িতে যাক। আমার বাড়ির মেয়ে আমার বাড়িতেই থাকুক। ভীষণ মায়াবী, ছোটবেলা থেকে আমি ওকে মেয়ের মতো মানুষ করেছি। আমার একদম সইবে না নূর অন্য কোনো বাড়ির বউ হলে।
আর সেখানে আমার ছেলের বিয়ে উপযুক্ত। এদিকে ফজলুর রহমান গুরুতর চিন্তায় মগ্ন। ভাই কি বোঝাতে চাইলেন? সাদাফ এখনো নূরকে চাইবে? কিভাবে চাইবে? যদি চাই তাহলে ফজলুর রহমান কি করবে? একমাত্র ভাইয়ের একমাত্র ছেলে, বংশের বড় ছেলে সাদাফ যদি কোনো কিছু চেয়ে বসে ফজলুর রহমানের কাছে, উনি কি পারবে খালি হাতে ফেরাতে? কিন্তু নূর যে বড় অবুঝ আর ছোট। আর তাছাড়া সাদাফ যে মুখ ফুটে বিয়ে করতে চাইলেও বলল পাত্রী ঠিক করা আছে, পাত্রীকে নাকি ওনারা সবাই চিনে। তাহলে আসলে কি বোঝাতে চাইলেন ভাই? এটা ভাবতে ভাবতেই ঘুমাতে পারলো না ফজলুর রহমান। এদিকে দীর্ঘ সময় পানিতে ভিজে থাকার কারণে নূরের সারা শরীর কাঁপিয়ে জ্বর চলে এসেছে। সাদা পড়ে গেছে মুশকিলে। দুষ্টুমি করতে গিয়ে মেয়েটার জ্বর বাঁধিয়ে দিল। অনেকক্ষণ ধরে চেষ্টা করছে নূরের জ্বর কমানোর জন্য, কিন্তু কেঁপে কেঁপে উঠছে মেয়েটা। সাদা বুঝতে পারছে না কি করবে এই মুহূর্তে। রাতে সবাইকে ডাকতে গেলে সবাই অবাক হয়ে যাবে। নূর কেন এই রুমে এবং ভেজা অবস্থায় সবাইকে কি জবাব দিবে সাদাফ? তাই সিদ্ধান্ত নিল কাউকে কিছু জানাবে না, সারা রাত নিজেই সেবা করবে। ভোর রাতের দিকে নূরকে রেখে আসবে নূরের রুমে। যেই ভাবনা সেই কাজ। একটি চাদর দিয়ে প্রথমে নূরকে কভার করে দিল, তারপর আলমারি খুলে একটি শার্ট এবং একটি ট্রাউজার বের করে রুমের দরজা লাগিয়ে দিল। ঘরে বাতি অফ করে দিল সাদাফ। তারপর চাদরের নিচে একটু একটু করে নূরের জামাটি খোলার চেষ্টা করলো। ভাগ্যিস পিছনে চেইন দেওয়া জামা ছিল। পিছনে চেন খুলে একটু একটু করে জামা পরিবর্তন করে দিল সাদাফ। নূরের ড্রেস পরিবর্তন করে শুকনো টাওয়াল দিয়ে নূরকে সুন্দর করে মুছিয়ে দিয়ে আরও একটি কম্বল এনে নূরের গায়ে জড়িয়ে দিল সাদাফ। নূরের কানে ফিস ফিস করে বলল, আমাকে মাফ করে দিস, তোর অনুমতি ছাড়া তো কিছু হয়েছি, তোর ড্রেস পরিবর্তন করেছি, কিন্তু আমার অধিকার আছে তোর উপর। নূরের ঠোঁটে হালকা করে একটু চুমু খেলো সাদাফ। তারপর কানে ফিস ফিস করে বলল, তুই কি শুনতে পাচ্ছিস নূর? আমি তোকে ভীষণ ভালোবাসি, যা বলে প্রকাশ করার ভাষা আমার নেই। তাই শুধু তোকে চেয়েই গেছি পাগলের মতো। আজ বলছি, ভালোবাসি তোকে, ভীষণ ভালোবাসি নূর। এক আকাশ পরিমাণ বা এক সমুদ্র পরিমাণ পরিমাপ করতে পারবো না। শুধু জানি নিজের চেয়েও বেশি ভালোবাসি তোকে। রাত্রি প্রহর 2টা, সময় হু হু করে কেটে যাচ্ছে। নূরের জ্বর কোনোভাবে থামছে না। শরীর কাঁপুনি দিয়ে বারবার জ্বর আসছে। পরপর 2টি কম্বল দিয়ে নূরকে ঢেকে দিল, তারপরও কাঁপুনি থামছে না। বাড়ির কাউকে জানাবে কি জানাবে না সেই চিন্তায় সাদা ভাবলো, এই মুহূর্তে যদি বাড়ির কেউ জানে তাহলে বড় কেলেঙ্কারি হয়ে যাবে। এর চেয়ে ভালো নিজে থেকে কমানোর চেষ্টা করুক। এই মুহূর্তে তো আর তেমন কিছু করারও নেই। যা যা রেমেডি নেওয়া প্রয়োজন তা সবই গ্রহণ করেছে সাদাফ। সাদাফে নিজের করা কাজের উপর নিজেরই বিরক্ত হলো। একটুখানি শান্তি দিতে চেয়েছিল মেয়েটাকে, কিন্তু এমন কিছু হয়ে যাবে বুঝতে পারেনি। অনুশোচনায় ভুগছে খুব। নূরের কপালে হাত দিয়ে দেখলো প্রচণ্ড জ্বর। নূর কাঁপছে, ঠোঁটগুলো টির করে কাঁপছে। কিছুক্ষণ আগে নূরকে জোর করে এক বাটি স্যুপ এবং একটি নাগা খাইয়ে দিয়েছিল সাদাফ। এখনও জ্বর কমছে না। ভাবলো একটু পরে কমে যাবে, ওষুধের প্রভাব শুরু হতে একটু সময় লাগবে। সাদাফ নূরের কাঁপুনি দেখে বিছানায় উঠে বসে নূরকে খুব ধীরে ধীরে নিজের কোলে নিয়ে কোনো মতে বুকের সাথে চেপে ধরে নিজের শরীরের উষ্ণতা দিতে লাগলো। মানুষের শরীরের তাপমাত্রা 2টি কম্বলে চাইতে অনেক বেশি হবে, সেই চিন্তা করেই নিজের গায়ের সাথে নূরকে জড়িয়ে ধরে রাখলো। সাদাফের শরীর যেন মনে হচ্ছে কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। পুড়ে যাচ্ছে সারা শরীর। নূরের গরম উষ্ণ নিঃশ্বাস সাদাফের বুকটা যেন ঝলসে দিচ্ছে। তারপরেও গরম স্নেহের সাথে নূরকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মাঝে মধ্যে কপালে চুমু এঁকে দিচ্ছে সাদাফ। নূর বিড়বিড় করে কিছু একটা বলছে। সাদাফ নূরের মুখের কাছে কান নিয়ে গেল শুনতে। নূরের বিড়বিড় করে বলা কথা শুনে সাদাফ আরেকটু ঝুঁকলো। ঠিক নূরের ঠোঁটের কাছে কান নিয়ে যেতে নূরের উষ্ণ গরম ঠোঁটের স্পর্শ পেল সাদাফ। সাথে সাথে শিহরিত হলো সাদাফ। গায়ে প্রত্যেকটা লোমকূপ যেন দাঁড়িয়ে গেল। হঠাৎ নূর সাদাফকে এত কাছ চেপে জড়িয়ে ধরে পাগলের মতো সাদাফের গলায় চুমু খেতে হবে। বলতে লাগলো, আপনি শুধু আমার, আপনি অন্য কারো না। আপনি বিয়ে করলে কিন্তু আমি বউকে মেরে ফেলবো। আপনার কেন বিয়ে করতে হবে সাদাব ভাই? আমি আছি না। এই যে আপনার ছোট্ট নূর আপনাকে কত ভালোবাসে। আপনার কেন বিয়ে করতে হবে?
বলে আবার সাদাবকে চুমু খেতে লাগলো নূর। একদিকে সাদাবের উপর চলছে নূরের ভালোবাসার উষ্ণ পরশ, তার উপর এই বোকা মেয়ের বোকা কথা। সাদাব হাসবে নাকি শিহরিত হবে নিজেই ভুলে গেল। কিছুক্ষণ বাদে নূরের হাত শিথিল হলো। ধীরে ধীরে সাদাবকে ছেড়ে আবার সাদাবের বুকে মাথা গুজে দিয়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। নূরের তপ্ত শ্বাস সাদাবের বুকে যেন এফোর এফোর করে দিচ্ছে। তারপরও সাদাব দাঁত দিয়ে ঠোঁট চেপে রেখে নিজেকে নিয়ন্ত্রণ করে নূরকে সারা রাত নিজের বুকের সাথে চেপে রাখলো। ভোর 5টা, ধীরে ধীরে সাদাব দেখলো নূরের শরীর থেকে ঘাম ছুটছে, তার মানে জ্বর ছাড়ছে। এদিকে সাদাব ঘেমে জুবুথুবু অবস্থা। নূরের শরীরের উষ্ণতার জন্য নূরকে কোনো মতে সাদাব আস্তে করে বিছানায় শুয়ে দিল। তারপর টি শার্টটি খুলে ফ্রেশ হয়ে আবার আসলো নূরের কাছে। একটি শুকনো টাওয়াল এনে নূরের সারা শরীর সুন্দর করে মুছিয়ে দিল। কম্বলটা নূরের গায়ে থেকে সরিয়ে দিল। ভোর 5টা, সাদাব নূরকে কোলে তুলে নিল। নূরের মুখটির দিকে তাকিয়ে একটু মুচকি হাসলো সাদাব। নূরের পরনে সাদাফের একটি টি শার্ট এবং একটি ট্রাউজার, যা ছোট্ট নূরের শরীরের তুলনায় অনেক বড় এবং ঢিলা। নূরকে দেখে কেমন হাসি পাচ্ছে সাদাফের। পরক্ষণে ভাবলো তাড়াতাড়ি নূরকে রুমে রেখে আসতে হবে, নাহলে সবাই টের পেয়ে যাবে। তাই দরজা খুলে ধীরে ধীরে নূরের রুমের দিকে এগোতে লাগলো সাদাব। নূরের রুমে ঢুকে বিছানায় নূরকে যেই শোয়াবে অমনি ঘরে লাইট জ্বলে উঠলো। সাদাফের গলা শুকিয়ে গেল। তাকে দেখলো হুমায়ুন রহমান লাইট জ্বালিয়ে দাঁড়িয়ে আছে। সাইফান স্বস্তির নিঃশ্বাস ছাড়লো। সাদাব বাবাকে দেখে মাথা নিচু করে একটা মুচকি হাসলো, তারপর বলল, এভাবে না বলে আসে কেউ? হুমায়ুন রহমান বলল, বেয়াদব একটা। দিন দিন তুই অনেক অভদ্র হয়ে যাচ্ছিস। আমার নূর তোর কুলে কি করেছে? আর ওর গায়ের এই জামা কাপড় কি অবস্থা? তোর কাপড় চোপড় পরে আছে কেন? তুমি বাবা হয়ে কিছু করতে না পারলে এখন আমার অসভ্য হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর দেখতেই যখন পাচ্ছ আমার কাপড় চোপড় পরা, বাবা হয়ে আবার ছেলেকে জিজ্ঞেস করছো কেন? লজ্জা তো তোমারও বেশি নেই। বলল সাদাব। সবাই তোকে ভদ্র মনে করে। আমি জানি তুই কি বাবার সাথে কিভাবে কথা বলতে হয় শিখলি না, না? সেই ছোটবেলা থেকে এরকম। সবাই মনে করে তোর মতো ভদ্র ছেলে তা আশেপাশে 10 গ্রামে খুঁজলে একটা পাওয়া যাবে না। আমি বাবা জানি কি ছেলে পয়দা করেছি আমি। সেই ছোটবেলা থেকে তুই আমাকে ব্ল্যাকমেল করে আসছিস। বলল হুমায়ুন রহমান। ব্ল্যাকমেলের কি আছে? বাবা হও তুমি, ছেলের ভালোর জন্য তুমি কিছু করবে সেটাকে ভালোবাসা বলে, ব্ল্যাকমেল তো বলে না। বুঝি না মা তোমাকে সহ্য করে কিভাবে? আর আমি খারাপ কি করেছি? দুনিয়ার কেউ বলতে পারবে তোমার ছেলে খারাপ? তুমি বাবা, তুমি আমার প্রকৃত রূপ চিনেছো, তোমাকে আমি চিনিয়েছি। তোমার সাথে কি চাও আমি অভিনয় করি? আর ভুলে যেও না, ফ্যাক্টরি মেশিন যেরকম হবে প্রোডাক্ট সেরকমই বের হবে। তাই আমাকে কিছু বলার আগে নিজের দিকে যে 4টা আঙুল উঠেছে সেই আঙুলগুলো দেখে নিও। হুমায়ুন রহমান হা হয়ে গেলেন ছেলের কথা শুনে। বাবার সাথে নাকি এই কথা, অথচ আশেপাশে মানুষের সামনে চোখ তুলে তাকায় না, পর্যন্ত মাথাটা নিচু করে রাখে। সেই ছেলে আর বাবাকে বলছে মেশিন খারাপ, চিন্তা করা যায়। তারপর ছেলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়লো, বলল, তুমি এখন এই রুম থেকে যাও। নূরকে আমি ঠিক মতো শোয়াবো। যাও। আর কি হয়েছিল নূরের? ওকে দেখে তো স্বাভাবিক মনে হচ্ছে না, অসুস্থ মনে হচ্ছে দেখে। বলেই নূরের গায়ে হাত দিয়ে দেখলো এই মুহূর্তে ঠান্ডা, তবে কেমন ভেজা ভেজা ভাব বুঝলো। জ্বরটার হয়েছিল। বলল, নূরের কি জ্বর এসেছিল? কিভাবে হলো? আর ও তোমার রুমে কিভাবে এলো? সত্যি করে বলো, কি করেছিস? সাদাব বলল, আমি কি করেছি মানে? তোমার আদরের ভাতিজি বরং আমাকে থাকো সব কথা। তোমরা তো ওকে সবসময় ছোট মনে করো। তোমার নূর জ্বরের অবস্থায় হেঁটে হেঁটে আমার রুমে চলে এসেছে। আমি তো ভদ্র ছেলে, ওকে রুমে দিয়ে যেতে এসেছি। আর বুঝলাম নূর তোমার কলিজা, তাই বলে তুমি সবসময় এরকম নূরের রুমে খাপটি মেরে বসে থাকো কেন? যখনই আমি আসি তখনই তোমার সাথে দেখা হয়ে যায়। এই জন্যই বাবা হই যে তোর। ওই যে আমার ফ্যাক্টরির প্রোডাক্ট তুই না, সেজন্য জানি এখানে আসলে তোকে খুঁজে পাওয়া যাবে। আর খবরদার নূরকে নিয়ে একটা বাজে কথা বলবি না। এদিকে রিমা নিজের রুমে বিছানায় ছটফট করছে, সারা রাত ঘুমাতে পারছে না। কি হয়ে গেল, কি কাণ্ড ঘটিয়ে ফেললো সাইমন? সকালবেলা মুখ দেখাবে কি করে? রাগের মাথায় চড় থাপ্পড় দিয়ে তো রুম থেকে বের করে দিয়েছে, কিন্তু সকাল হলে সবার সামনে কিভাবে মুখ দেখাবে? লজ্জায় সারা শরীর কাঁপতে লাগলো রিমার। এদিকে সামনেরও সেম অবস্থা, ঝোঁকের মাথায় একটা কাণ্ড তো ঘটিয়ে ফেলেছে। কেন করলো এই কাজ এখনও জানে না। সবসময় তো বোনের মতোই যথেষ্ট মিশেছে। হঠাৎ কি এমন হয়ে গেল? ঠাসঠুস করে চুমু খেয়ে বসলো। সাইমনের লজ্জা লাগছে, কপাল ঘেমে চুয়ে চুয়ে ঘাম বের হচ্ছে। টেবিলে চেয়ারে বসে আছে, বিছানায় যেতেই পারছে না, ছটফট করছে সাইমন। মনে মনে ভাবছে সকাল হলে না জানি ডাকিনিটা কি করে আল্লাহ জানে। মনের ভিতরে কেমন দূর দূর করছে, রিমার দিকে তাকাবে বা কী করে? সম্পর্কটা যে এখন একটু অন্যরকম হয়ে গেল। এতদিন তো চাচাতো বোন ছিল, বন্ধুর মতো ছিল। কাউকে থেকে কেমন হোক সম্পর্ক কিভাবে মোকাবেলা করবে রিমার বুঝতে পারে না। সাইফান বলল,
পরদিন সকাল, নূর পিটপিট করে চোখ খুলে দেখলো পাশে বসে আছে নরিন আফরোজ, আর নূরের জন্য খাবার রেডি করেছে সামিহা বেগম। খাটের ওপাশে দাঁড়িয়ে আছে ফজলুর রহমান ও হুমায়ুন রহমান। রিমা দাঁড়িয়ে আছে পায়ের কাছে। সাইমন রুমে নেই, সাদাফও রুমে নেই। সাইমনের জরুরি একটা ক্লাস আছে, তাই যেতে হয়েছে। আর সাদাফের ভীষণ জরুরি মিটিং আছে, তাই আজ ফজলুর রহমান আর হুমায়ুন রহমান যায়নি, সাদাফকে পাঠিয়েছে। সাদাফ যেতে চাচ্ছিল না, আমতা করছিল, কিন্তু সাদাফ না গেলে হবে না। যেহেতু সিইও হয়েছে কোম্পানির, তাই সাদাবকেই যেতে হবে। নূরের শরীর ভীষণ ব্যথা এবং দুর্বল লাগছে। নরেন আফরোজ সাহায্য করলো নূরকে একটু উঠে বসার জন্য, ওষুধ খেতে হবে তাই। নরেন আফরোজ সামিহার দিকে তাকিয়ে বললেন, তাড়াতাড়ি নিয়ে আয় আর ঔষধগুলোর সাথে করে নিয়ে আয়। একদিনের কি অবস্থা হয়েছে মেয়েটার, পুরো কাহিল হয়ে গিয়েছে। এমন কিভাবে জ্বর বাঁধালি বলতো? হুমায়ুন রহমান সাথে সাথে একটু কেসে দিলেন। মনে মনে ভাবলেন, কি করে যে জ্বর বাঁধালো, এটা যদি জানতে সবাই, তাহলে সাদাফের কি অবস্থা হবে সবার সামনেই। তিনি তাই চুপ করে থাকায় সেও মনে করলেন। উনি যে রাতে জানতেন নূরের এই অবস্থা, কাউকে বললেন না। হুমায়ুন রহমানের ফোনে হঠাৎ টুংটাং শব্দ হতে ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো সাদাফ ফোন করেছে। এ নিয়ে অফিসে যাওয়ার পর থেকে 10 বার ফোন করে ফেলেছে। ফোন দিয়ে একই কথা। নূরের অবস্থা কেমন? বলতে বলতে টায়ার্ড হয়ে গেছে হুমায়ুন রহমান। ফোনটি নিয়ে চুপচাপ রুম থেকে বের হয়ে একটু দূরে গিয়ে ফোন ধরে বলল। কি হয়েছে, বারবার ফোন করছিস কেন? ওপাশ থেকে সাদাফ বলে উঠল। ফোন করছি কেন মানে? জানো না কেন ফোন করেছি? নূরের অবস্থা কি এখন? হুমায়ুন রহমান বিরক্ত হয়ে বলল। 9 বার ফোন দিয়েছিস, এই নিয়ে 10 বার একই কথা বারবার বলছি। অবস্থা এখন আগের চেয়ে ভালো, তবে দুর্বল। এইমাত্র ঘুম থেকে উঠেছে। নতুন খবর জানতে পেলাম। ফোন না করলে কি জানতে পারতাম ও এইমাত্র ঘুম থেকে উঠেছে? ওকে ওষুধ খেয়েছো, খাবার খেয়েছো? জানতে চাইল সাদাফ। শোন সাফাত, আমি কিন্তু তোর বাবা, ঠিক আছে? আমি ওর খেয়াল রাখবো, বাড়ির সবাই ওর খেয়াল রাখবে। তুই একা পাগল হয়ে যাস না। বলল হুমায়ুন রহমান। সাদাফ বলল, হ্যাঁ হ্যাঁ, জানি জানি তুমি ওর বাবা, সবাই আত্মীয় স্বজন, কিন্তু কেউ তো আর আমি না। যাই হোক, জরুরি মিটিংয়ে আছি, ভালো করে খোঁজখবর রেখো, নাহলে কিন্তু আমি মিটিং ছেড়েই চলে আসবো বলছি। বাবা মাফ কর, তুই মিটিংটা একটু শান্তিতে কর। আমি এই যে রুমের ভিতরে ঢুকবো আর সারাদিন রুম থেকে বের হব না। সারাদিন নিজে ওর খেয়াল রাখবো। এবার খুশি? কি খেয়ে যে তোকে পয়দা করেছিলাম আল্লাহ জানে। এরকম নির্লজ্জ ছেলে আমি কোথাও দেখিনি। আমরা আমাদের বাবাদের চোখে চোখ রেখে কথা বলতে পারিনি, আর তুই কি না নির্লজ্জের মতো আমাকে বলিস নূরের খেয়াল রাখতে, নাহলে তুই চলে আসবি বারবার। সাথে নাকি মানুষ এইভাবে কথা বলে? সাদাফ বলল, হ্যাঁ হ্যাঁ, তোমাদের সময় তো তোমরা অনেক সভ্য, শান্ত, ভদ্র ছিলে। আমি আর ইমা তো আকাশ থেকে ডুব করে পড়েছিলাম। কথাটি বলেই সাথে সাথে ফোন কেটে দিল সাদাফ। বাবার রিয়েকশন আর দেখার প্রয়োজন মনে করলো না। এদিকে হুমায়ুন রহমান ফোন হাতে নিয়ে টাসকি খেয়ে দাঁড়িয়ে রইলেন। ছেলে এইমাত্র কি বলল? দিন দিন ওর মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। অবশ্য দিন দিন কেন, ছোটবেলায় থেকেই ওরকম ঠোঁটকাটা স্বভাবের। ছেলেবেলাও ওরকম করতো, শুধু সবার চোখের আড়ালে। একমাত্র হুমায়ুন রহমান জানে ছেলের আসল রূপ। 10ম শ্রেণীতে পড়া অবস্থায় একদিন শুধু মাথায় হাত রেখে বলেছিল, আমি তোর বাবা নাকি আমি তোর বন্ধু? মনে যে কোনো কথা আছে দুনিয়ার কাউকে বলার প্রয়োজন নেই তোর। সমস্ত কিছু তুই আমাকে বলবি, তোর আসল রূপ তুই আমাকে দেখাবি, কিন্তু অন্য কারোর সাথে কখনো খারাপ কিছু করবি না। দিনটি যেন কাল হয়ে গেছে হুমায়ুন রহমানের জীবনে। এরপর থেকে ছেলের এহেন কোনো কথা নেই যা বাবাকে সে শেয়ার না করে। মাঝে মধ্যে তো ছি মার্কা নির্লজ্জ কথাবার্তা হয়েছে শেয়ার করত। শুনে কাশতে কাশতে মরার উপক্রম হতো হুমায়ুন রহমানের। অথচ পরিবার সমাজ সবার সামনে কতই সভ্যভদ্র ছেলে সাদাব। একমাত্র হুমায়ুন রহমান জানে কি কি কথা বলতে পারে এই ছেলে। ওর মা যদি কোনোদিনও জানতে পেত নিজের জন্ম নিয়ে কী ধরনের কথা এইমাত্র বলল তার আদরের ছেলে, সাদাব লজ্জায় শেষ হয়ে যেত। দুপুরে লাঞ্চ টাইম পার হয়ে গেছে, এখনও বাসে ফিরতে পারেনি সাদাব। তবে এর মধ্যে আরও 3 বার ফোন করেছিল হুমায়ুন রহমানকে। জানিয়েছে নূর সেই যে খেয়েছে, খেয়ে ঘুম দিয়েছে আর ওঠেনি। এদিকে সাইমন নিজের রুমে ওয়াশরুমে গোসল করছে আর চিন্তা করছে আজকে 2 বার ফোন দিয়েছে বেয়াদবটাকে। বেয়াদবটা ফোন একবারও রিসিভ করেনি তো করেনি, ঘরে একটা কাজ করে যায়নি। বিছানাটা এখনও অগোছালো হয়ে আছে। এদিকে রিমা এতক্ষণ নূরের সাথে ছিল।
নূর ঘুম থেকে উঠছে না, তাই গেল নিজের রুমে ফ্রেশ হওয়ার জন্য। গিয়ে দেখলো 2বার মোবাইলে ফোন এসেছে। শয়তানটার ফোন এসেছে, ভাবলো ভালোই হয়েছে ফোনের কাছে ছিল না, থাকলেও ধরতো না। ফোনটা রেখে রিমা গেল গোসল করতে। ওয়াশরুমে ঢুকে আয়নায় নিজের চেহারা দেখতে হঠাৎ গতকালের কথা মনে পড়ে গেল। ছোট একটি আঙুল দিয়ে বোলাতে বোলাতে বলতে লাগলো, গতকালকে দৃশ্য সারা শরীর শিহরিত হলো রিমার। সাথে সাথে চোখ খুলে ফেলল রিমা। মনে মনে রাগ করলো ভীষণ সাইমনের ওপরে। কেন এরকম করলো? কখনো ভালোবাসি তো বলেনি। শুনেছি গার্লফ্রেন্ডও আছে, এখন অস্বীকার করলে কি? নূর তো বলেই দিয়েছে গার্লফ্রেন্ড আছে, বিয়ে করবে। রাগে সারান করে গোসল শেষ করলো রিমা। করবে না আর কিছু এই অসভ্য লোকটার জন্য। কোনো কাজও করে দিবে না, কথা বলবে না, মনে মনে ঠিক করে ফেলল রিমা। সাইমন রুম থেকে বের হয়ে তাড়াহুড়ো করে নিচে নামবে, ঠিক এমন সময় সিঁড়িতে ধাক্কা খেলো রিমার সাথে। রিমা পড়ে যাবে তার আগে সাইমন হাত ধরে ফেলল। রিমা সাইমনের দিকে তাকিয়ে চোখ দুটো গরম করে ফেলল। চোখ দুটো কি টিউবলাইট হয়ে গেছে? দিনের বেলাও কি চোখে দেখিস না? সাইমন অবাক হয়ে গেল রিমার কথা শুনে। দিন দিন এই মেয়ের অবনতি হচ্ছে। কত বড় সাহস! কাল তো রুমের ভিতর তুই করে বলেছে, মেনে নিলাম। আজকে জনসম্মুখে, অর্থাৎ রুমের বাইরে তোর করে বলছে। তুই কি দিন দিন বেয়াদব হচ্ছিস? বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় তুই কি জানিস না? তুই কিসের বালের বড় ভাই রে? রুমে এসে যখন চুমাচাটি করিস তখন তুই বড় ভাই থাকিস না? কথাটি বলেই রিমা সাইমনের দিকে না তাকিয়ে নিচে চলে গেল। সাইমন অবাক হয়ে গেল, মনে মনে ভাবলো, একটা চুম্মার জন্য আজকে আমি আমার সম্মান হারিয়ে ফেললাম। তুমি থেকে তুই ডাইরেক্ট? ও সরি, একটা না, আসলে দুইটা খেয়েছিলাম। সাইমন নিজের হাত দিয়ে নিজের ঠোঁটে দুটো চাপড় মেরে বলল, তুই আর লোক পাসনি? এই ডাইনিকে চুমু খেতে গিয়েছিলি। এই মেয়ে এখন তোকে যেখানে পাবে সেখানে তোর মান সম্মানের টায়ার পাংচার করে দেবে। এদিকে সাদাব কোনো মতে মিটিংটা শেষ করে সাথে সাথে মোবাইল ফোন পকেটে ঢুকিয়ে অফিস থেকে বের হবে। সাথে সাথে একবার মনে হলো অনেকক্ষণ হলো নূরকে দেখে না। নূরের ছবিটা একটু দেখার জন্য সাথে সাথে ড্রয়ার থেকে নূরের ছবিটা বের করে একটু দেখলো। দেখে বুকের সাথে চেপে ধরে রাতের কথা মনে করতে লাগলো। কিভাবে নূর ওকে জড়িয়ে ধরে ভালোবাসার কথা বলছিল, ওকে চুমুতে চুমুতে ভরিয়ে দিচ্ছিল, ভালোবাসার পরও দিচ্ছিল। নূর যদি সজ্ঞানে থাকতো তাহলে কি কখনো এরকম করতো বোকা মেয়েটা? মনে মনে ঠিক করলো সাদাব এখন আর নূরের মুখ থেকে জোর করে শোনার জন্য চেষ্টা করবে না। যা জানা ছিল তা জেনে গিয়েছে, এখন শুধু বিয়ে করার জন্য অপেক্ষা। তবে এই বিয়ের প্রস্তাব নূর নিজে দিবে। তার প্রিয় বাপ ও চাচাকে মনে মনে ঠিক করলো সাদাব এবং মুচকি মুচকি হাসলো, বলল, তুই নিজে যে বিয়ের কথা বলবি যে সাদাব ভাইকে তুই চাস, আর বোকা নূর তোকে আমি ভীষণ ভালোবাসি। একবার শুধু তুই বল তুই আমাকে ভালোবাসিস। সবার সামনে আমি তোর জন্য পৃথিবীর সব কিছু করতে পারবো। আমি যদি গিয়ে বলি তোর বাবা চাচাকে আমি তোকে ভালোবাসি, বিয়ে করতে চাই, বলবে আমার মেয়ে ছোট্ট, আমার মেয়ে কিছুই বলছে না। আমি তোর মাথা খেয়েছি, অথচ মাথা খেয়েছিস তুই আমার। তাই ছোট্ট মেয়ের মুখ ফুটে বলতে হবে সে সাদাফকে স্বামী হিসেবে চায়, বাকি সবকিছু দেখার দায়িত্ব আমার। সাদাফের বাসে পৌঁছাতে পৌঁছাতে 3টা পার হয়ে গেল। এদিকে নূর অভিমান করে বসে আছে। বাড়ি শুধু লোক এসে বারবার ওকে দেখে যাচ্ছে, ওর কথা জিজ্ঞেস করছে, অথচ পাষাণ লোকটা একবার ওর কথা জিজ্ঞেস করলো না, ফোনও করলো না। নূর আর কথা বলবে না, আর সামনে যাবে না সাদাফের। মনে মনে ঠিক করে ফেলল নূর, ওনার জন্যই তো এই জ্বরটা এলো, অথচ একবারও ফোন করে খোঁজ খবর নিল না। নিশ্চয়ই গার্লফ্রেন্ডের সাথে শতবার ফোন করে কথা বলে ফেলেছে। কিন্তু নূরের কি? নূরের কোনো চিন্তা নেই, নূরকে তো জিজ্ঞাসা করবে না নূর কেমন আছে। নূরকে তো আর ভালোবাসে না। ঠোঁট ফুলিয়ে কথাগুলো ভাবছে নূর। রিমা বলল, কি রে, কি এত চিন্তা ভাবনা করছিস? কোন দিকে তাকিয়ে আছিস? নূর সাথে সাথে তাকালো রিমার দিকে, বলল, কই না তো, কিছু ভাবছি না। খাবি কিছু? ক্ষুধা লেগেছে? জানতে চাইল রিমা। নূর কিছু বলবে ঠিক এমন সময় হম্বিতম্বি করে রুমে ঢুকলো সাদাব। দেখে বোঝা যাচ্ছে বড্ড ক্লান্ত, শার্ট ঘামে ভিজে আছে, ইন খুলে ঢিলে ঢালা হয়ে আছে। শার্টের উপরের দিকে 2টা বোতাম খোলা, টাইটা ঢিলে ঢালা হয়ে গলায় ঝুলে আছে। রিমা সাথে সাথে তাকিয়ে বলল, কি রে ভাইয়া, যুদ্ধ করে এসেছিস নাকি? এর অবস্থা কেন তোর? গাড়িতে এসি, অফিসে এসি, বাসায় এসি, তারপরে কি অবস্থা? রিমাকে দেখে পায়ের গতি স্লো করলো সাদাব, তারপর শার্টের হাতা গোটাতে গোটাতে বলল, বাইরে যা, যে আমার জন্য লেবু দিয়ে সুন্দর করে একটা ড্রিঙ্কস বানিয়ে নিয়ে আয়। সময় নিয়ে যত্ন করে বানাবি, ঠিক আছে? যা।
রিমা তাকালো সাদাফের দিকে, বুঝলো সময় নিয়ে যত্ন করে বানানো। তার মানে কি ভাইয়া এখানে কিছুক্ষণ বসতে চাইছে? এমনি ও দুদিন ধরে খুব সন্দেহ হচ্ছিল রিমা যেদিন নূরকে ওই রুম থেকে বের হতে দেখেছিল। আচ্ছা, ভাইয়া কি নূরকে পছন্দ করে? নূরের সাথে কি ভাইয়ার কিছু চলছে? কিন্তু নূর যে হেবলি, ভাইয়া সামলাবে কি করে নূরকে? ভাবতে লাগলো রিমা। রিমা উঠে সাদাফের পাশ দিয়ে যাবে, ঠিক তখন একটু আস্তে আস্তে বলল, ভাইয়া কত সময় লাগিয়ে বানাবার ড্রিঙ্কসটা? যত সময় নিয়ে বানালে অনেক বেশি মজা হবে, ঠিক তত সময় নিয়ে বানাবি, যা। রিমার দিকে তাকিয়ে হালকা হাসি মুখে বলল সাদাব। রিমা মুচকি হেসে রুম থেকে বের হয়ে গেল। যাওয়ার সময় দরজা বাহিরে থেকে চাপিয়ে দিয়ে যেতে ভুলো না। ভিতরে ভাই আছে, শত হলেও বড় ভাই। হঠাৎ করে যে কেউ ঢুকে যেতে পারে, তাই দরজাটা সুন্দর করে চাপিয়ে দিয়ে গেল। যেতে যেতে মনে মনে ভাবলো, ছোট্ট নূরের দিকে কিভাবে দৃষ্টি পড়লো ভাইয়ের? এত ছোট্ট একটা মেয়ে, তবে দেখতে বেশ পুতুল পুতুল। ছোটবেলা থেকে তো ভাই সারাদিন নিজের করে রাখতো। ছোটবেলা থেকে কি বুকিং করে দিয়েছিল ভাইয়া? তবে জম্পে সবে নূরের সাথে বিয়ে হলে ভাইয়ার বাসর রাতে সারা বাড়ি দৌড়ে দৌড়ে খুঁজবে বউ কই, বউ কই। বউ দেখবে দুই বাবার কাছে। মনে মনে হাসলো কথাটি চিন্তা করে। সাদাবকে দেখে প্রথমে অভিমান গলে গেলেও এখন অভিমান আরও ভারী হয়ে গেল নূরের। তাকিয়ে রইল অন্যদিকে, তাকাবে না সাদাফের দিকে, কিন্তু সাদাব ঠিকই খেয়াল করছে নূরকে। অলরেডি নূরের ঠোঁট ফুলে গিয়েছে, যেন আরেকটু হলেই ভারী বর্ষণ হবে। সাদাব নূরের বিছানার কাছে এসে একটু বসলো। নূর সাথে সাথে চেপে আরেকটু দূরে সরে গেল। সাদাব বলল, কিরে, শরীরের কি অবস্থা এখন? তাকা আমার দিকে, তাকা বলছি। একটু ভিজিয়েছে বলে জ্বর সে একাকার। আমাকে খুব ভোগাবি, বুঝতে পারছি। এতটুকু ভিজিয়ে এই অবস্থা, আর যখন বারবার ভিজাবো তখন? অভিমানী নূর বুঝতে পারল না কথাটির অন্তর্নিহিত অর্থ। সাথে সাথে বলল, বারবার কেন ভেজাবেন? একবার ভিজিয়ে স্বাদ মেটেনি। সাদাফ মোটা মাথার বুদ্ধিওয়ালা নূরের কথা শুনে মনে মনে হাসলো। সাদাফের একটি কথাও ঠিকঠাক অর্থ বুঝতে পারে না নূর। মনে মনে ভাবলো, বারবার কেন ভেজাবো সেটা যদি বুঝতে পারতি, তাহলে এখন বলতির মতো প্রশ্নটা করতি না, লজ্জায় লল নীল হয়ে যেতি। ছোট্ট একটি দীর্ঘশ্বাস ছেড়ে আরেকটু কাছে এসে নূরের কাছে বলল, কারণ আমার বারবার চাই, একবারে স্বাদ মিটবে না আমার। নূর জিজ্ঞেস করলো, কি চাই? সাদাফ হাসলো, হেসে বলল, তোর জ্বর, তবে চিন্তা নেই, 1 বস্তা ওষুধ এনে রাখবো। তুই জ্বর বাঁধাবি, আমি ওষুধ খাওয়াবো। তবু এই জ্বর থেকে রেহাই নেই তোর। বলল সাদাব। সাদাব একটু কাছে এসে নূরের কপালে হাত রাখলো। নূর সরে যেতে চেয়েছিল, কিন্তু সাদাব বাহা দিয়ে নূরের মাথার পেছনে জোর করে ধরে আরেক হাত দিয়ে কপাল চেক করলো। তারপর নিজের কপালে হাত রাখলো। বুঝতে পারছে না সাদাব। তারপর করে ফেলো এক অদ্ভুত কাজ। নূরের কপালের সাথে সাদাব নিজের কপাল মিশিয়ে দিল। তারপর টের পেল নূরের কপালে তাপমাত্রা এখন স্বাভাবিক লাগছে, কারণ নিজের তাপমাত্রার সাথে নূর তাপমাত্রা একরকমই মনে হচ্ছে। এদিকে নূর ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ সাদাফের এত কাছে চলে আসায় যা হয় নূরের সবসময় এখনও ঠিক তার বিপরীত নয়। এখনও নূরের হৃদয় স্পন্দন যেন থেমে যাচ্ছে। ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে মেয়েটা। সাদা বুঝতে পেরে একটু সরে আসলো। তারপর বলল, দুপুরে লাঞ্চ করেছিস? ঠিকঠাক মতো খেয়েছিস? আর আমি একটু কাছে গেলে কাঁপাকাঁপি করিস কেন? নিজে যে কত কিছু করলি। নূর বলল, কি করেছি? আর এত কাছে আসলে ভয় লাগবে না? অভ্যাস করে নে, হুটহাট কাছে এলে কাঁপাকাঁপি যেন না হয়। আমার যখন ইচ্ছে হবে কাছে আসবো। আর আমি এখনো লাঞ্চ করিনি, খাবো। আমার সাথে এখন একসাথে বসে খাবি। বলল সাদাব। নূর যেন একটু লজ্জা পেল, বলল, আমি খেয়েছি তো। সাদাব ভালো করে জানে নূর খেয়েছে, সেই খবর নেওয়া হয়ে গেছে। তারপরও সাদাব বলল, কি খেয়েছিস না খেয়েছিস সেটা তো আর আমি চোখে দেখিনি। এখন আমার চোখের সামনে বসে থেকে খাবি। আমি যা যা খাবো তুই তাইতেই খাবি। এই রুমেই বসে খাবো, আমি খাবার আনতে বলেছি। নূর বলল, আমার এখন খেতে ইচ্ছে করছে না, পেট ভরা আর মুখে একটু রুচি নেই। আমার সাথে খেলে রুচি বাড়বে, তারপরে যদি না পারে চাপের মুখে রুচি বাড়িয়ে দেব, অথবা তুই চাইলে অন্য কোনো উপায়ে রুচি বাড়ানোর ব্যবস্থা করব। বলল সাদাব। নূর ভয়ে আর কিছু বলতে পারল না। এমন সময় শরবত নিয়ে হাজির রিমা। রুমে ঢুকতে ঢুকতে হালকা একটু এসে তারপরে রুমে দরজা খুলে ঢুকলো। কার সাথে সাথে শরবত রাখলো রেখে যেই না কিছু বলবে তার আগেই সাদাব আবার অর্ডার করলো, যা উপরে খাবার নিয়ে, আমি আর নূর খাবো। রিমা মনে মনে ভাবলো, আবার খাবার আনতে যাব? এবার ওকে সময় নিয়ে খাবার নিয়ে আসবো। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, ভাইয়া কত সময় লাগে খাবার আনবো? পেটের ভিতরে ক্ষুধা ইঁদুরগুলো কিলবিল করছে। ঠিক দৌড়ে যাবি আর দৌড়ে আসবি, 5 মিনিটের মধ্যে খাবার নিয়ে আসবি।
ওকে বলেই রিমা আবার রুম থেকে বের হয়ে গেল। বের হয়ে যেতে যেতে মনে মনে ভাবলো, বাহ, প্রেম করবে বড় ভাই আর ছোট বোন, খাবার শরবত নিয়ে বারবার রুমে হানা দিবে, আর ছোট বলে কোনো মূল্য পেলাম না। রান্নাঘরে টুকটাক কাজের আওয়াজ পেতেই সামিহা বেগম রান্নাঘরে আসলেন, বললেন, কিরে, এই অসময় তুই খাবার বাড়ছিস কার জন্য? রিমা আমতা আমতা করে বলল, ওই না, আসলে ভাইয়া এসেছে তো, ভাইয়ার জন্য। সামিহা বেগম বলল। ও, তাহলে 2 প্লেট কেন? রিমা মাথা চুলকে বলল, আসলে ভাইয়া নূরের রুমে বসে খাবে, নূরকেও খাওয়াবে তাই। সামিহা বেগম শুনে খুব খুশি হয়ে গেলেন। নূর দুপুরে শুধু একটু স্যুপ খেয়েছিল, আর কিচ্ছু খায়নি, খাওয়াতেও পারেনি। সামিহা বেগম বলল। তাহলে তুই সর, পারবি না, আমি দিয়ে আসছি। রিমা সাথে সাথে বলে উঠল, না না ছোট আম্মু, আমি নিয়ে যেতে পারবো। ভাইয়া যদি দেখে তোমাকে আমি এই সময় কাজ করিয়েছি, ভাববে আমি তোমাকে রুম থেকে ডেকে নিয়ে কাজ করিয়েছি। প্লিজ আমি নিয়ে যাই, তুমি এক কাজ করো, বলে দাও আমি নিয়ে যাই। সামিহা বেগম বলল। আচ্ছা ঠিক আছে। বলেই খাবার বাড়তে লাগলো। রিমা মনে মনে ভাবলো, যাক বাবা, এবার বেঁচেছি, না জানি ছোট আম্মু গিয়ে রুমে কি না কি অবস্থা পেত, মান সম্মান একেবারে শেষ হয়ে যেত ভাইয়ার। এদিকে হুমায়ুন রহমান বারবার ফোনের দিকে তাকিয়ে দেখছে। এখনো পর্যন্ত সাফাত ফোন দিল না কেন? কি সমস্যা? উনি এখনও জানে না সাদাপ এখন রুমে, মানে নূরের রুমে অবস্থান করছে। তাই নিজ রুমে থেকে বের হয়ে একটু এদিক ওদিক দেখার চেষ্টা করলো। হঠাৎ দেখলো রিমা খাবার নিয়ে নূরের রুমের দিকে যাচ্ছে। এগিয়ে এসে বলল, কিরে মা, খাবার নিয়ে নূরের রুমে যাচ্ছিস যে? নূর তো খেয়েছিল। ওই না বাবা, ভাইয়া নূরের রুমে তো, ভাইয়া খাবার খাবে, সাথে নূরকেও খাওয়াবে, তাই আমাকে বলছে দুজনের খাবার নিয়ে আসতে। বলল রিমা। সাথে সাথে চক্ষু চড়ক হয়ে গেল হুমায়ুন আহমেদের। হুমায়ুন রহমানের ছেলেটা পেয়েছে কি? দিনে দুপুরে দরজা লাগিয়ে বসে আছে নূরের রুমের। এ ছেলে নিশ্চিত আজকে সারাদিন রাত নূরের রুম থেকে বেরোবে না। তারপর মনে মনে এই ভেবে আবার খুশি হলো, ছেলেটা নূরকে অনেক ভালোবাসে। কতটুকু ভালোবাসলে এভাবে বাবার কাছে নির্লজ্জের মতো নূরের হাত চেয়েছিল সাদাফ। তারপর রিমার মাথায় হাত রেখে বলল, ঠিক আছে, যা খাবার নিয়ে ভিতরে যা। সারাদিন মনে হয় খায়নি কিছু ছেলেটা। সাথে নূরও একটু খেতে পারবে, আমাদের কথা তো শুনে না, সাফাতের কথা শুনবে। রিমা গলা খাকারি দিয়ে দরজা হালকা করে খুলে খাবার নিয়ে ভিতরে ঢুকলো। ভিতরে ঢুকে দেখলো ওয়াশরুমে সাদা ভাই হাত মুখ ধুয়ে ধুয়ে মাত্র বের হলো। নুরি টাওয়াল দিয়ে হাত মুখ মুছতে লাগলো, অথচ সাদা ভাই কখনো কারো টাওয়াল ধরেও না, এমনকি নিজের টাওয়াল কখনো কাউকে টাচ করতে দেয় না। অবাক হয়ে গেল রিমা। নূরের ব্যবহার করা টাওয়াল দিয়ে সুন্দর করে নিজে হাত মুখ মুছে নিচ্ছে। রিমা চুপচাপ খাবার গোছাতে গোছাতে বলল, ভাইয়া খাবার বাড়া হয়েছে, এসো খেতে এসো। সাদাব টাওয়েলটা বারান্দায় মেলে দিয়ে নূরের বিছানায় বসলো। বসে নূরকে বলল, উঠে বস, এখন আমার সাথে খাবি। নূরের আসলে খেতে ইচ্ছে করছিল না, আমতা আমতা করে বলল, ক্ষুধা নেই আমার, আমি সত্যি দুপুরে খেয়েছি, আর মুখে আমার এখন একটুও ভালো লাগছে না কোনো কিছু। আমি খাবো না প্লিজ, একেবারে রাতে খাবো। সাদাব এক প্লেটে একটু বেশি করে ভাত বেড়ে তরকারি নিয়ে মাখাতে শুরু করলো। মুখে একটা কথা বলল না। নূর ভাবলো হয়তো সাদাব ভাই কথা শুনেছে, তাই যেই একটু কাত খাবে অমনি সাদাব বলল, তোকে আমি বসতে বলেছি, শুতে বলিনি। তারপর মাখা ভাত একটি লোকমা করে দিল নূরের মুখের সামনে। নূর অবাক হয়ে গেল, রিমার তো যেন আকাশ ভেঙে পড়লো মাথার উপর। একে দেখছে নিজের হাতে খাবার মেখে মুখে ধরেছে নূরের। এ কেমন দৃশ্য? মনটা চাচ্ছে মোবাইলে ভিডিও করে সাইমনকে। সাইমনের কথা ভাবতেই এখন একরাশ লজ্জা দেখে ধরল রিমাকে। সাইমনের কাছ থেকে লজ্জার হাত থেকে বাঁচতেই সাইমনের সাথে এরকম ব্যবহার করছে রিমা। সহজ হতে পারছে না, তাই যখন দেখে তখনই উল্টাপাল্টা কথা বলে সাইমনকে রাগিয়ে দেয়, যাতে যা হয়েছে দ্বিতীয়বার সেটা না হয়। কারণ রিমা লজ্জা পাচ্ছে সাইমনের মুখোমুখি হতে। নূরের কেমন লজ্জা লজ্জা লাগছে, কিছু বলতে পারছেও না, বললে আবার কখন ধমক লাগিয়ে দিবে সামনে। রিমা ও আছে নূর কোনো মতে আমতা আমতা করে হালকা একটু মুখ হলো। সাদা অল্প একটু করে নূরের মুখে খাবার ঢুকিয়ে দিল। তারপর বলল, ইঁদুরের মতো হা খুঁজছিস কেন? বড় করে হা কর। নূর বিরক্ত হয়ে বাধ্যমের মতো বড় করে হা করলো। নূরকে কয়েক লোকমা খাওয়ানো শেষে নূর যখন বলল, আর পারছি না, সত্যি আর পারছি না, পরে অবশেষে সাদাব মানল এবং সেই প্লেট থেকেই নিজে খাওয়া শুরু করলো। রিমা অবাক হয়ে গেল, ঝোঁটা হাতে ঝোঁটা প্লেটেই সাদা ভাই ভাত খাচ্ছে। কোনো মতে খাওয়া শেষ করে সব কিছু রিমাকে বুঝিয়ে দিয়ে বলল, যা আমার জন্য কফি করে নিয়ে আয়, এক্ষুনি। মাথা ধরেছে আমার খুব।
রিমা মনে মনে ভাবলো আজকে এদের প্রেম কাহিনীর মধ্যে রিমাকে বারবার ওঠানো নামানোর কি প্রয়োজন। সিঁড়ি বেয়ে উঠতে নামতে রিমা মিনিমাম 2 কেজি ওজন আজকে কমে গিয়েছে, কিন্তু বাধ্য মেয়ে রিমা চুপচাপ কফি আনতে নিচে চলে গেল। ভাইকে মুখের উপরে এই কথা বলার দুঃসাহস রিমা নেই। রিমা চলে যেতেই সাদাব হাত ধুয়ে এসে নূরের মুখে আঙুল দিয়ে যে মুখ মুছতে যাবে, নূর সাথে সাথে সরে গেল। সাদাব নূরের মাথা চেপে ধরে মুখ মুছে দিয়ে বলল। সরে গেলি কেন? নূর আমতা আমতা করে বলল। আমি উঠে মুছে নিতে পারবো। সাদাব বলল। কেন, আমার টাচ ভালো লাগছে না? আর রাতভর যে তুই আমাকে টাচ করলি, কত কিছু করলি, আমি কি না করেছিলাম? নূর অবাক হয়ে গেল, আমতা আমতা করে বলল। কি করেছি আমি রাতভর? সাদাব নূরের একটু কাছে এসে নূরের কানের কাছে গিয়ে বলল। আমাকে এখানে, এইখানে, এইখানে কত জায়গায় যে চুমু খেয়েছিস তার কোনো ইয়ত্তা নেই। কোনো মতে নিজের ইজ্জত নিয়ে পালিয়েছি আমি। যদি রুম থেকে বের না হতাম তাহলে তুই তো আমার সব কিছু শেষ করে দিতি কাল রাতে। তোকে তো আমি ভালো মেয়ে মনে করেছিলাম, কিন্তু তুই তোলে তোলে যে এত বাজি সেটা তো আমি জানতাম না। নূর লজ্জায় দুহাতে নিজের কান চেপে ধরল। রিমা কফি নিতে আবার নিচে যাওয়ার দেখা হলো। নরিন আফরোজ সাইমনকে খাবার বেড়ে খাওয়াচ্ছিলেন। সাইমন রিমার দিকে তাকিয়ে বলল। তোকে কতগুলো ফোন দিয়েছিলাম, তুই ফোন রিসিভ করিসনি কেন? রিমা অবাক হয়ে গেল মায়ের সামনে সাইমনের বলা কথাটিতে, আমতা আমতা করে বলল। আমার সাথে তো মোবাইল সাথে ছিল না, আমি নূরের রুমে ছিলাম। সাইমন জানতো একমাত্র বড় আম্মুর সামনে জিজ্ঞেস করলেও ও কোনো হম্বিতম্বি করতে পারবে না, তাই সুযোগ বুঝে বড় আম্মুর সামনে জিজ্ঞেস করেছে। পরে বিশ্বাস হলো রিমার কথায়। হাতে কফি মগ দেখে বুঝতে পারলো ওই রুমেই যাচ্ছে, তাই বলল। দাঁড়া, আমিও যাব, আমার জন্য আরেক মগ কফি নিয়ে যা। রিমা মনে মনে বিরক্ত হলো, খুব চিন্তা করলো। আম্মুর সামনে দেখে তুই বেঁচে গেলি, না হলে তোকে কি করতাম। অবশ্য মুখে কিছুই বলল না, চুপচাপ রান্নাঘরে গিয়ে আরেক মগ কফি নিয়ে হনহনে সিঁড়ি বেয়ে উপরের দিকে গেল। সাইমনের খাওয়া শেষ হয়ে গিয়েছিল প্রায়। খাবার খেয়ে উঠে বলল। আমি একটু উপরে যাচ্ছি, নূরকে দেখে আসছি। বড় আম্মু। নরিন আফরোজ বলল। ঠিক আছে, যা গিয়ে দেখ নূরের কি অবস্থা। সারাদিন তো বাইরে ছিলি, বোনটার তো খোঁজ খবর নিতে পারিসনি। এদিকে ফজলুর রহমান ও হুমায়ুন রহমান 2 ভাই এলেন। বিকালে একটু চা নাস্তা করবেন। ফজলুর রহমানের দিকে তাকিয়ে হুমায়ুন রহমান বলল। কিরে, জ্বর এসেছে নূরের? তোর মুখটা এত শুকনো শুকনো লাগছে কেন? তোর কি আবার জ্বর আসবে নাকি? মনে মনে ভাবলো সারা রাত ঘুমাতে পারেনি, বড় ভাইয়ের কথা বারবার চিন্তা করেছে, সাদাফের কথা চিন্তা করেছে। সাদাফের কথা মনে হতেই ফজলুর রহমান নওরিন আফরোজকে বললেন। নওরিন সাদা মনে বলল। ও তো নূরের রুমে এসেই তো নূরের রুমে বসেছে, আর বের হয়নি। খাওয়া দাওয়া সব ওই রুমেই করেছে। হুমায়ুন রহমান আর ফজলুর রহমানের দিকে তাকালেন না, পেপার পড়ার বাহানায় নিচের দিকে তাকিয়ে রইলেন। ফজলুর রহমান বড় ভাইয়ের দিকে একবার তাকালেন। বাইরে নজর লুকানোর চেষ্টা এটা নতুন কিছু না। তারপর মনে মনে ভাবলেন অফিস থেকে এসেই সাদাব সোজা নূরের রুমে গিয়েছে, এখনও বের হয়নি। প্রায় তো ঘন্টা 2 পেরিয়ে গেছে। কি হয়েছে ছেলেটা ওইখানে একটু গিয়ে দেখে আসলে কেমন হয়। সারাদিন ছেলেটা একা একা অফিস করলো, এসে আবার নূরের সেবায় লেগে গেল। পরে ভাবলো আগে চা খেয়ে নিক। ফজলুর রহমান কোনোভাবেই ভুলতে পারছে না বড় ভাইয়ের বলা কথাটা। সাদাব যদি নূরকে চেনে বসে, আচ্ছা কি করবে ফজলুর রহমান যদি সত্যি তার সাদাব তার নূরকে চেয়ে বসে? ছোটবেলা তো ওর হাতে তুলে দিয়ে বলেছিল। এখন কি সেই প্রমিস রাখবে, নাকি বলবে তুই বড় হয়েছিস, এখন ওরকে দেওয়া যাবে না? কিন্তু এটা কি সম্ভব? সাদাফের দিকে তাকিয়ে বলবে যে না, নূরকে দেওয়া সম্ভব না, আর না করবেই বা কেন? শুধুমাত্র নূর ছোট বলে অনেক বড় চিন্তায় পড়ে গেলেন ফজলুর রহমান। তবে একমাত্র সাদাফ যদি নূরকে চেয়ে বসে, তখন হয়তো নূর আর কখনো এ বাড়ি থেকে যাবে না, সারা জীবন এ বাড়িতে থাকবে। ব্যাপারটা কি খুব মন্দ? মেয়েটা সারা জীবন চোখের সামনে থাকবে। রিমা কফি নিয়ে ঢুকলো নূরের রুমে। দেখলো সাদাফ আলমারি খুলে কিছু একটা করছে। নূর জড়সড় হয়ে বিছানায় বসে আছে। রিমা এগিয়ে গিয়ে সাদাফের পিছনে দাঁড়িয়ে বলল। ভাইয়া, কিছু খুঁজছো? কিছু লাগবে আমাকে বলো, আমি খুঁজে বের করে দিচ্ছি। সাদা একটি কুর্তি পাজামা একটা স্কার্ফ বের করে রিমার হাতে দিয়ে বলল। ওকে ওয়াশরুমে নিয়ে ফ্রেশ করিয়ে এই ড্রেসটা পরে বের হতে বল। আমি রুমে যাচ্ছি, রুম থেকে ফ্রেশ হয়ে বের হবো। আজকে একটু বিকেলে আমরা সবাই ঘুরতে যাব, জ্বর শরীরে। বাইরে বের হলে একটু ভালো লাগবে, ফ্রেশ লাগবে।
রিমা কথাটা শোনা মাত্রই সাথে সাথে খুশি হয়ে গেল। তারপর বলল, ভাইয়া আমরা কুড়িল যাব কেমন? সাদাব রিমার মাথায় হাত রেখে বলল। ঠিক আছে, এখন যা, মহারানীকে রেডি করিয়ে দে তাড়াতাড়ি, আমি ফ্রেশ হয়ে বেরোচ্ছি। নূর বিছানায় বসেই তাকিয়ে রইল সাদাফের দিকে। এতক্ষণ কি ছি মার্কা কথাগুলো বলছিল, আর এখন কি সুন্দর ঘুরতে যাবে বেড়াতে যাবে বলছে। অবশ্য ভালোই হবে, অনেকদিন ধরে কোথাও বেড়াতে যায় না নূর। সাথে সাথে রুমে ঢুকলো সাইমন। ঝুঁকে শুনলো বেড়াতে যাওয়ার কথা। সাইমন বলল, আমাকে রেখে কোথায় যাওয়ার প্ল্যান হচ্ছে? আমি কিন্তু এমনি এমনি যাব না, বললেও যাব। তারপর হেঁটে বিছানার কাছে এসে নূরের পাশে বসে নূরের কাঁধে হাত রেখে বলল, কি রে বনু, জ্বর কিভাবে বাদালি? সবাইকে কি দূর চিন্তায় না ফেলেছিলি? বলে ঘাড় ঘুরিয়ে তাকালো রিমার দিকে। রিমা ওর দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে। সাথে সাথে বলল, আমার কফি কই? কফি দিয়ে যা। এখানে বড়বাদের তো কোনো সম্মানে করিস না, এখানে দাঁড়িয়ে আছিস কফি নিয়ে। আমি হেঁটে হেঁটে আসবো কফি নিতে? রিমা রাগে ক্ষোভে ধূপধাপ পা ফেলে এসে কফি সাইমনের হাতে ধরিয়ে দিয়ে বলল। এ নাও কফি। সাইমন মুচকি মুচকি হাসলো। জানে কিছু বলতে পারবে না, তাই ইচ্ছে করে ওর সাথে এরকম ব্যবহার করছে সাইমন। সাদা বের হয়ে যাবে এমন সময় সাইমনের দিকে তাকিয়ে বলল, বের হ, ওরা এখন রেডি হবে, তুই গিয়ে রুমে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে আয়। সাইমন বিছানা থেকে উঠে বলল, ঠিক আছে যাচ্ছি, তাড়াতাড়ি রেডি হয়ে বের হোস, আমাদের যেন আবার ওয়েট করতে না হয়। বলেই সাথে সাথে রুম থেকে বের হয়ে গেল সাদাফ ও সাইমন। নূর রেডি হচ্ছে আর ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁড়িয়ে আয়নার দিকে তাকিয়ে মনে মনে ভাবছে সাদাফের বলা কথাগুলো। ইস, রাতের বেলা কি আসলে এরকম কিছু করেছে নূর? তাহলে তো লজ্জায় ও শেষ হয়ে যাবে। কিভাবে দাঁড়াবে সাদাফ ভাইয়ের সামনে? আসলে কিছু হয়েছে এমন? যেখানে যেখানে দেখালো সাদাফ ভাই এভাবে আসলেই গলায় বুকে চুমু খেয়েছিল নূর? ছি, নূর এতটা খারাপ কিভাবে হতে পারলো? অবচেতন মনে ওর ভিতর কি আসলে এগুলো ছিল? ভাবনার মধ্যেই রিমা ওয়াশরুমের দরজা ওপার থেকে জোরে জোরে বলছে। নূর, হলো তোর? তাড়াতাড়ি বের হ, সাদা ভাইয়ারা নিচে অপেক্ষা করছে। নূর বলল। এই তো আসছি, আর 1 মিনিট। নিচে বসে চা খাচ্ছিল হুমায়ুন রহমান ও ফজলুর রহমান। সাদাফ আর সাইমনকে নামতে দেখেই হুমায়ুন রহমান বলল, এসেছো রাজপুত্র দুজন? বস, তাহলে চা খাওয়া যাক। সাদাফ অ্যাজ ইউজুয়াল ভদ্র ছেলে, কোনো রাগ শব্দ করলো না। সাইমন চাবির রিং হাতে নিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, এখন আর আমরা খাবো না, আমরা উপরে কফি খেয়েছি, এখন আমরা একটু ঘুরতে বের হব, আমি, রিমা, নূর আর সাদাব ভাইয়া। সাথে সাথে তাকালো ফজলুর রহমান সাদাফের দিকে। ফজলুর রহমানের মাথায় রাত থেকে ঘুরছিল বারবার সাদাফের কথা। আজকে সাদাফের দিকে তাকালো। অবশ্যই এই দৃষ্টি শুধু ভাইয়ের ছেলের মতো নয়, অন্য দৃষ্টিতে তাকিয়ে দেখলো সাদাফের দিকে। মনে মনে অনেক কিছুই চলছে ফজলুর রহমানের, কিন্তু মুখে আর কিছু প্রকাশ করলো না। চোখ ঘুরিয়ে তাকিয়ে দেখলো নূর এবং রিমা রেডি হয়ে ওদের পিছু পিছু আসছে। নওরিন আফরোজ বলল, কখন তোরা প্ল্যান করলি ঘুরতে যাবি রে? আমাদের তো কিছু বললিও না। ভাই বোনের ওপরে বসে কখন যে কি প্ল্যান করে ফেলিস কিছুই বলা যায় না। বেড়াতে যাবি যা, একজন কিন্তু জ্বর বাঁধিয়ে বসে আছে, বাকিরাও কিন্তু বাঁধাস না। তাড়াতাড়ি ফিরে আসিস, রাতে কিন্তু বাসায় খেতে হবে, মনে রাখিস। সবার সাথে সাথে কথা শেষ করে বের হয়ে গেল চারজন। হুমায়ুন রহমান তাকিয়ে রইলেন ছেলে যাওয়ার পানে, সাথে ফজলুর রহমানও। কিন্তু কেউ কারো দিকে তাকিয়ে আর কোনো কথাই বলছেন না, যেন একজন আরেকজনের থেকে চোখ এড়ানোর চেষ্টা। পরের দিন সকালে রিমা কারো সাথে কোনো কথা না বলে কলেজের উদ্দেশ্যে বের হয়ে গেছে। সাইমন আজও রিমাকে খুঁজে পেল না নাস্তার টেবিলে। নুরির শরীরটা মোটামুটি ভালো, নাস্তা খেতে আজ টেবিলে বসেছে। তবে সাদাফ নেই, খুব ভোরে বের হয়ে গেছে, অনেক জরুরি একটা মিটিং তাই। নূরের কেন যেন আজকে মন ঠিক ছিল না। নাস্তা টেবিলে হালকা কিছু খেয়ে উপরে উঠে গেল। গতকাল বিকালে বেরিয়ে আসার পর থেকেই সাদাফ নূরকে একটু এড়িয়ে চলছে, বুঝতে পারছে না কেন। সাইমন কলেজ ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে আছে রিমার জন্য। হঠাৎ দূর থেকে দেখলো রিমা কয়েকটি ছেলের সাথে কথা বলছে। মেজাজ সপ্তম আসমানে চড়ল সাইমনের। ওর সাথে তো ঠিকমতো কথাও বলে না, ফোন দিলে হ্যাঁ হো বলে ফোন রেখে দেয়, অথচ ছেলেগুলির সাথে কত হেসে হেসে কথা বলছে।
রাগের মাথায় সাইমন পকেট থেকে ফোন বের করে ফোন দিল রিমার নম্বরে। রিমা ফোন ধরে বলল, হ্যালো। সাইমন বলল, কোথায় তুই? রিমা বলল, ক্লাস করছি। কোনো ক্লাসে ফোন ধরে কথা বলতে দেয়? আমাকে কি মগা পাইছ শালি? আজকে বাসায় আয়, তোর বাপের নাম যদি না বলাইছি। আমার নামও সাইমন না। তাহলে তোর নাম মকাই রাখ, কারণ আমার বাপ তোর বাপ হয়। তুই আজকে আয় বাসায়, তোর সানডে মানডে ক্লোজ করতেছি। রাত বাজে 10টা, এখনও সাদাব বাসায় ফেরেনি। নূর কাউকে জিজ্ঞেস করছে না, কিন্তু মনটা খুব আনচান আনচান করছে। একা একা খাবার টেবিলে বসে অল্প কিছু খাবার নাড়াচাড়া করে খেয়ে উঠে গেছে। ড্রয়িং রুমের সাথে বসে আছে। এতক্ষণ সাদাব বাসায় থাকলে খাওয়া দাওয়া করে সাদাবকে দেখে ঠিকই রুমে চলে যেত, কিন্তু এখন বিভিন্ন বাহানায় ড্রয়িং রুমে বসে সবার সাথে গল্প করছে। হুমায়ুন রহমান ফজলুর রহমানের দিকে তাকিয়ে বললেন, রাত 10টা বাজে, মিটিং তো 9টার দিকে শেষ হয়ে যাওয়ার কথা। এত সময় হলো ছেলেটা এখনো বাসায় আসছে না, চিন্তার বিষয়। ফজলুর রহমান বলল, হ্যাঁ ভাইয়া ঠিকই বলেছে, বাসা থেকে তো অফিস বেশি দূরে না। দাঁড়াও, আমি অফিসে ফোন করে জেনে নিচ্ছি। মোবাইল তো ধরছে না। নূরের আর মন টিকছে না, মনটা কেমন আনচান আনচান করছে, ভীষণ খারাপ লাগছে। মনে পড়লো গতকাল যখন বেড়াতে গিয়েছিল সেই সময় কথা কাটাকাটি হয়েছিল সাদাফের সাথে নূরের। গতকাল গাড়িতে দুই বোন পিছনে বসেছে, দুই ভাই বসলো সামনে। গাড়ি যেতে যেতে 20 মিনিটের মাথায় রিমা বলে উঠল,